যে দাদাগিরি আর অহংকার নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যুগের পর যুগ দাবিয়ে রাখার স্বপ্ন দেখেছিল ভারত, আজ সেই অহংকারের পতন ঘটছে চোখেরই সামনে। তো ভারত একা হয়ে গেল, ভারতের পক্ষে দাঁড়ানোর কেউ কিন্তু নেই। ভারত তিন দিক থেকে চাপে পড়েছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল। ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের 120 একর জমি এবং সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইওয়ে কন্ট্রোল এবার সরাসরি চলে যাচ্ছে দিল্লির হাতে। তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যেয়ে এই সহযোগিতা চেয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়েছে ভারতের। ভারত বরাবরই তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করুক, এটি তারা চায় না। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। দর্শক, পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেল একটা বিশাল ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিবর্তন? অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্রের নতুন চাল কি? আসাম মডেলের পর এবার কি পশ্চিমবঙ্গের পালা? বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি এপার বাংলা এবং ওপার বাংলার কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। দর্শক, এপার ওপার বাংলার মধ্যে একটা নতুন রকমের উত্তেজনা চলছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক বিনষ্ট হতে চলেছে। যদিও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগের মতো আর নেই। বাংলাদেশ ভারতের সম্পর্ক প্রায় বিনষ্টের দিকে। আর এই সময় শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে মুসলিমদের উপর নির্যাতন, ভারতে কুরবানি ঈদকে সামনে রেখে গরু জবাই নিষিদ্ধ, এবং কি মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম এই গান গাওয়া উদ্বুদ্ধ করা বা আইন করা, এছাড়াও নানান কিছু ইসলাম বিদ্বেষী আইন করার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে শুভেন্দু অধিকারীকে কিন্তু ধুয়ে দিচ্ছে। অন্যদিকে ভারতের চিকেন নেক এই বিষয়টি নিয়েও কিন্তু নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে। দর্শক, বাংলাদেশের তারেক রহমান সরকার চীন এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে নতুন উদ্যোগ নিয়েছে এবং যেই ভারত আজীবন বাংলাদেশকে যখন পানি দরকার তখন পানি দেয়নি এবং যখন পানি দরকার নেই তখন পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে রেখেছে, অবশেষে সেই তিস্তা বাঁধ কিন্তু নির্মাণ করতে যাচ্ছে, তা আবার চীনের সাহায্যে। এই কারণে কিন্তু ভারত ক্ষিপ্ত হয়ে আছে বাংলাদেশের দিকে। আর এপার বাংলার কিছু নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সেটি হলো, আপনারা সকলে জানেন রামিসা তাকে একজন হত্যা করে, তার আগে তাকে ধর্ষণ করে, আর এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। অবশেষে সেই রামিসার বাড়িতে গিয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেক এমপি মন্ত্রীরা। দর্শক দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি, এই রামিসা শুধু একাই নয়, এর আগে বিগত দিনে আমরা আসিয়াকে দেখেছি, এর আগে বিগত দিনে অনেক ছোট্ট ছোট্ট শিশুর ধর্ষণ আমরা দেখেছি। আজকে সারাদিনে প্রায় 3টা থেকে 4টা এই ধর্ষণের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। আসলে এমন একটা বিচার, এমন একটা আইন করা দরকার, যে আইন করলে বাংলাদেশে এরকম ধর্ষণ এবং শিশু হত্যা বন্ধ হবে। এমন আইন আমরা আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে আশা করছি। যাই হোক দর্শক, চলুন কথা বাড়াবো না, মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবরগুলো পেতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। করেন যে ভারতে ন্যাশনালিস্ট, হিন্দু ন্যাশনালিস্ট মানে সরকারের বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগই নাই ভারতের হোয়াটস এভার। মানে যাই করুক না কেন সরকার, যত ক্ষতি করুক না কেন, উন্নতি করতে পারুক আর নাই পারুক না কেন, মানে এই ধরনের সরকার ভারতে থাকতেই হবে। সুতরাং টোটাল গেম চেঞ্জ হয়ে গেছে ভারতে। ভারতে একটা খুবই ধর্মীয় উগ্রবাদ মানে প্রতিষ্ঠা হয়েছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি ভারতে। সো ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের কাণ্ড দেখেন আপনি। ভারত তাদের জিডিপি ঘোষণা করেছে 7.5%। এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল যত ধরনের প্রতিষ্ঠান আছে যারা ওভারসি করে, মানে বিশেষ করে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশের ফিনান্সিয়াল সেক্টর গুলা, দেশের আর্থিক অবস্থাগুলা, রেটিং এজেন্সি গুলা, তারা ভারতের জিডিপি গ্রোথের সাথে ভারতের মুদ্রা বা কারেন্সির যে মান বা এটা যে ডিভ্যালু বা অবমূল্যায়ন হচ্ছে, মানে মূল্য হারাচ্ছে, এটার সাথে কোনোভাবে তাদের জিডিপিটা মিলাতে পারতেছে না। যদিও মানে ইনফ্লেশন এবং আর অন্যান্য সেক্টর যেগুলা মানে বিশেষ করে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু প্রশ্ন হয়েছে যে অর্থনীতি যদি এত ভালোই করেই থাকে, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মানে আপনার ডিভ্যালিউড বা
মানে মানে মার খাওয়া মুদ্রার নাম হচ্ছে ভারতের আপনার মানে ভারতের রুপি। ইভেন তো পাকিস্তানের রুপির সাথেও করিয়ে উঠতে পারতেছে না এগেইনস্ট ডলার ভারতের মানে মুদ্রা, এবং বাংলাদেশের মুদ্রার সাথেও মার খাচ্ছে, চরম মানে আকার ধারণ করেছে। এটা প্রশ্ন উঠেছে যে অর্থনীতি যদি এতই ভালো করে থাকে ভারতের, তাহলে মানে তাদের মুদ্রার মান বা মুদ্রার এমন অবমূল্যায়ন কেন? এটা দেখেন, শেখ হাসিনা এই কাজটা বাংলাদেশে উনি করেছেন, মানে বাংলাদেশের মানে আর্থিক খাতটাকে একদম মানে বুয়া বা ম্যানিপুলেটেড বা ফেক ওয়েতে দেখানোর চেষ্টা করেছেন। এই আমরা বারবার বলেছি এটা, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল তোলার আগে আমি কিন্তু এই কথাটা তুলেছিলাম যে ইট ডাজন্ট মেক সেন্স টু মি এট অল। বিকজ কিভাবে যে আপনি যদি মানে মানে এতটা যদি জিডিপি ফেলে, মানে এটা আমি বলছিলাম যে আই নেইম বাংলাদেশের অর্থনীতির শেখ হাসিনার সময় ফেকড ইকোনমি, অর্থাৎ এটা মানে কমপ্লিটলি একটা বুয়া এবং ম্যানিপুলেশনের উপরে। ধরেন কয়েকটা দেশ আছে পৃথিবীতে যাদের অর্থনীতি ম্যানিপুলেটেড, ফর এক্সাম্পল রাশিয়া থেকে বা চীন থেকে কোনো তথ্য যদি আসে, বাট ইনফ্যাক্ট চীন মানে তাদের অর্থনৈতিক অবস্থা যে কোন দেশের তুলনায় সবচেয়ে ভালো। আমরা রিজার্ভের তুলনায় আপনি যদি $5.6 ট্রিলিয়ন তাদের রিজার্ভ, তো এটা আলাদা। এই চীনের সাথে যদিও চীনের তথ্যগুলা মানে কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, সো দেয়ার ইজ এ মিসট্রাস্ট মানে আপনার ইন টার্মস অফ দ্য ফ্রি ফ্লো অফ দ্য ইনফরমেশন, পার্টিকুলারলি ইকোনমিক বা ফিনান্সিয়াল মানে যেটা মানে স্ট্যাটিস্টিক্স স্টাফ লাইক দ্যাট, বিকজ দে কন্ট্রোল দ্যাট দ্য কান্ট্রি ইজ ওন বাই দ্য স্টেট, রাইট, মানে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট হলো এই দেশের মানে কন্ট্রোল করে থাকে, নট মানে আপনার আনলাইক ইউনাইটেড স্টেটস অর advanced democratic country, ladies and gentlemen. So here's the stuff, ladies and gentlemen. ভারতের দেওয়া তথ্য আপনারা জানেন যে পৃথিবীতে একমাত্র দেশ যেটা তাদের সাংবাদিক এবং তাদের গভর্নমেন্টের তথ্য 8 out of 10 this or that way lies, fake. এটা পৃথিবীর সবাই জানে মোটামুটি। আর সোশ্যাল মিডিয়া তো অবস্থা ভয়াবহ, মানে তাদের তো কোনো তথ্যকে বিশ্বাস করে না ভারতীয়দের, মানে তারা যদিও তারা সারাদিন মানে গর্জন করে আননেসেসারি ফেক গর্জন। ভারতীয় কোনো সাংবাদিকদেরও কোনো মূল্যায়ন পৃথিবীতে কোথাও নাই। আগে যারা দু একজন ছিল এরা ঠিক আছে, এর বাইরে বর্তমানে যেগুলো আছে সবই ফেক, গদি মিডিয়া বলা হয় এদেরকে। তো আপনারা এখন কল্পনা করেন যে আপনারা কমন সেন্সের ভিত্তিতে বলেন অর্থনৈতিক যত ধরনের, আমরা তো এই বিভাগের ছাত্র, যারা অর্থনীতির প্রফেসর আছেন তারাও কিন্তু প্রশ্নগুলো তুলেছেন। হাউ ডাজ ইট হ্যাপেন? ডাজ ইট হ্যাপেন এভরিওয়্যার? নো, ইটস ভেরি রেয়ার কেস সিনারিও। ইট কুড হ্যাপেন বাট ইটস ভেরি রেয়ার। মানে অর্থনৈতিক আপনার জিডিপি ফুলে মানে একদম মানে ফুলে উঠতেছে, কিন্তু মুদ্রার মান সীমাহীন ভাবে আপনার মার খাচ্ছে। এটা একটা নজিরবিহীন ম্যানিপুলেশন এবং আর্থিক খাতের প্রতারণা ভারতীয়দের সাথে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের। এটা ওয়াইডলি বিলিভ, নট অনলি ওয়াইডলি বিলিভ, দেয়ার আর মেনি মানে আপনার মানে এক্সপার্টিস দ্বারা তারা অলরেডি এটার উপরে আর্টিকেল লিখেছেন, এবং ব্লুমবার্গ কিন্তু এই বিষয়ে একটা মানে একটা রিপোর্ট করেছে, মানে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ যেটা তারা বিজনেস রিপোর্ট করেছে। এটা তারা বলছে যে এটা তো মেক সেন্স এট অল, বিকজ এটা কিভাবে সম্ভব হবে? আপনি বলেন, ধরেন আপনি বলেন আপনি খুব ধনী মানুষ, কিন্তু আপনি খেতে পারতেছেন না, মানে আপনি 3 বেলা খেতেও পারেন না, কিন্তু আপনি বলছেন আমি খুব ধনী, বাইরে দেখান আপনি খুবই ধনী, কাপড় চোপড় পরেন, কিন্তু আপনার ঘরে খাবার নাই, একবার আপনি খেতে পারেন না, রাইট? বা আপনি যে মানে মোটামুটি যে ধরনের যে প্রতিদিনের যে খরচ আছে সেটা মেটানোর সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি কাপড় চোপড় বা বাহ্যিক আচার আচরণে দেখান ভেরি ভেরি রিচ, আপনি মানে সফট যেটা আমরা বলি আর কি, আমরা যারা করার চেষ্টা করি সাধারণত, মনে কি আমরা করি না? আমাদের দেশে তো অভাব নাই, বিশেষ করে টিকটকে আপনি দেখবেন এগুলা বিভিন্ন ভাবে আছে। সো কি আছে, যা আছে তার এক গুণ দেখায় না, honestly speaking, মানে দেখান মাঝে তো আসলে কোনো ধরনের আমি তো মনে করি না এটা দেখাই দেখি কি লাভ ভাই, যা আছে তো আছে। এটা যাক, এটা একটা এক ধরনের বিভিন্ন মানসিকতার মানুষ আছে, বাট লোক দেখানো যে কোন ধরনের বড়াই চিরস্থায়ী নয়। It's not a sustainable way of living, to be honest with you. And এটা এই যে কয়েকদিন আগে আমাদের একটা ঘটনা আমাদের বাংলাদেশে, আর আমরা প্রশ্ন তুলেছি যে জাকজমকপূর্ণ এই জীবনের মানে মানে পিছনের যে অন্ধকার জগৎ, অন্ধকার কি মানে এক ধরনের শূন্যতা, সব দিক দিয়ে শূন্য, কোনো কিছুই নাই, এটা কিন্তু আমরা বারবার দেখেছি লেডিস এন্ড জেন্টলম্যান। ওটা বাজে আচ্ছা ঠিক আছে। সো আমি আপনাকে বলি, দেখেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এখানে ধরা খেলো তারা মিথ্যাচার, এদিকে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে বিশেষ করে নরেন্দ্র মোদীকে স্নেক বা সাপ হিসাবে আখ্যায়িত করেছে আপনার নরওয়ে এবং সুইডেনের মিডিয়া। সো নরেন্দ্র মোদীর জন্য মানে আসলে ভালো খবর বলতে গেলে এখন আর নেই। তবে একটা জিনিস বলে রাখি, যে যেভাবে চলছে, যদি যে একটা ইকুয়েশন আছে পৃথিবীতে মানে পাওয়ার শিফটিং এর, যদি ইফ ইট সার্ভাইভস, টু বি অনেস্ট উইথ ইউ, অর সাস্টেইনস, ভারতের নরেন্দ্র মোদী উইল বি সিঙ্গলড আউট বাই মেনি কান্ট্রিজ এন্ড মেনি হেড অফ স্টেট। পার্টিকুলারলি এখানে একটা যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলা, তাদের সবচেয়ে বড় সমস্যা কেন তারা আজকে সাফারার, বিকজ তারা তাদের ব্যক্তিগত স্বার্থের সো মাই গাশ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, লাইক এভরিওয়ান থট I left, I did not leave, ladies and gentlemen. So এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নো সাউন্ড, আচ্ছা সাউন্ড কে, there is no sound. ওকে, এখন স্যার আপনাদের ভাবি ফোন দিয়ে মানে হুদাই মানে ফোন দিয়ে আমার লাইব্রেরি স্টাফ মনে করতেছে। আচ্ছা শুনেন, তো মেইন জিনিসটা হলো এই জায়গাতে যে আপনার দিস ইজ দ্য গেম অফ ইন্ডিয়া। আচ্ছা এখন আমি যে একটা জিনিস বলেছিলাম, যারা বিএনপির ভাই বন্ধু যারা আছেন তারা খোঁজ রাখবেন, গতকালকে যুক্তরাষ্ট্র যুবলীগের আপনার সভাপতি যে সে বলেছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি যদি যুক্তরাষ্ট্রে আসতে চান, তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে
ছাত্রলীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে উনাকে যুক্তরাষ্ট্রে আসতে হবে, না হলে যুক্তরাষ্ট্রে উনি মানে পা ফেলতে পারবেন না। তো আওয়ামী লীগের মানে মানে এই যে খালি মানে মানে এক ধরনের জঙ্গিবাদ, হুমকি দামকি দেওয়া, দৌড়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এই যে আওয়ামী লীগের এই যে একটা অবস্থা চলছে বর্তমানে। তো বিএনপির ভাই বন্ধু যারা আছেন, জাতীয়তাবাদের ভাই বন্ধু যারা আছেন, আপনাদেরকে বলেই নাই সবসময় যে একে অপরের মাংস খাইয়েন না। আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। জামাত, এনসিপি সহ যারা আছেন সমমনা এবং বিএনপিকে বলি নাই, এটা আসতেছে কিন্তু খুবই শীঘ্রই। এই যে মানে বিএনপির প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কাজ করিয়েছেন, উনি কে করিয়েছেন, কোন উপদেষ্টা করিয়েছেন বা কোন মন্ত্রী করিয়েছেন আমরা জানি না। তো one of the biggest mistake this government or the prime minister made, I mean, is that to call Anis Alomgir. You promoted him, right? You just given him extra rating for nothing. He's not up to the mark, or I mean, honestly speaking, he doesn't deserve anything like that. He's not, I mean, honestly speaking, like someone that a prime minister can call and console him. This is unbelievable. যারা করেছেন এবং prime minister এবং BNP government, soon you will feel regret for this call. Because তারা অলরেডি কনস্পিরেসি এবং দে ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ এবং ফেসিবাদকে প্রতিষ্ঠা করা এবং আবার ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে বিস্তার করার জন্য রিল্যান্টলেস কাজ করে যাচ্ছে তারা আবারও। এবং মানে বাইরেও তারা কাজ করছে। তারা নাকি দেখলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বলছে 2 মাসের ভিতরে শেখ হাসিনাকে নিয়ে তারা বাংলাদেশে ফিরবে। এই জন্য বলছি, ফিরবে কিনা বা ফিরতে পারবে কিনা সেটা পরের মানে আলোচনা। আগে আপনারা মনে রাখবেন, বিএনপি গভর্নমেন্টকে বলছি বা বিএনপি যারা আছেন সবাইকে বলছি, ভাই বন্ধুরা, আবারও কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষায় আপনাদেরকে মাঠে নামা লাগবে সবার। এই মহিলা যতদিন বেঁচে আছে বাংলাদেশ কোনোদিন শান্তি থাকতে দিবে না, এটা মাথায় রাখবেন আপনি। এই জীবনে শান্তি থাকতে, কারণ কি, মহিলা যখন ক্যান্সার হয়, গড়ের বউ, গড়ের মানে মানে লিডার, কোম্পানির সিইও মহিলা যারা যখন ক্যান্সারিয়াস হয়ে যায়, ইটস এ বিগ প্রবলেম। এবং তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। উনি 3 বার 4 বার 5 বার ক্ষমতা থাকার পরেও এখন দেখেন উনি মাত্র সরকার 3 মাস হয় নাই, 4 মাস হয় নাই, এখনই তারা হুমকি দিচ্ছে উনি যুক্তরাষ্ট্রে পাই ফেলতে পারবে না যদি মানে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে এটা বাতিল না করেন। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের বাবার এবং তাদের ওই যারা একটা খারাপ শব্দ আমি বলতে চাই না, মানে এভাবে যুক্তরাষ্ট্র, অথচ এই যুক্তরাষ্ট্রই মানে আমেরিকান গভর্নমেন্টেই শেখ হাসিনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে আখ্যায়িত করে একদম লিখে রেখেছে তারা তাদের সিস্টেমে। একদম জাতিসংঘ তাকে বলেছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করেছে তাকে। এই মহিলার হুঙ্কার দেখেন, ফর নাথিং, ওই ভারতকে নিয়েই, আর কোনো কিছু নাই ওনার, কোনো ধরনের শক্তি নাই, মানুষের শক্তি নাই। কয়েকজন আওয়ামী লীগের কয়েকটা আছে আপনার, তারা মাঝে মাঝে মিছিল টিছিল দিয়ে তারা মনে করে এখানেই তার জনপ্রিয়তা, অথচ এখানে 18 কোটি মানুষ। আপনার যদি এতই জনপ্রিয়তা থাকতো আপনার, তাহলে তো আপনাকে দেশ ছেড়ে পালাতে হতো না এবং এমন ধ্বংসাত্মক দুর্দশ আপনাকে পড়তে হতো না। এটা আপনাকে বুঝতে হবে। এই যে ডিলুশনাল মাইন্ডসেট, এটা থেকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগকে, যদি আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে চায়। আর ভারত আপনাদেরকে কুলে বসে নিয়ে দেবে, ওইটা বাংলাদেশের মানুষ মানবে না। এভাবে ভারতের পরিণতি আগামীতে কিভাবে হয় আপনারা দেখেন। যেভাবে ভারতে উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা মানে মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, একটু যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো খেয়াল করে এই বিষয়গুলো, খেলা কিন্তু গেম কিন্তু টোটালি পাল্টে যাবে। ওই গেম আর থাকবে না আপনাদের। তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যেয়ে এই সহযোগিতা চেয়েছে। স্বাভাবিকভাবেই টনক নড়েছে ভারতের। ভারত বরাবরই তিস্তা প্রকল্প নিয়ে চীন কাজ করুক, এটি তারা চায় না। তারা মনে করে যে এর ফলে ওই সীমান্ত সংলগ্ন এত বড় প্রকল্প যখন কাজ শুরু করবে, চীন সেখানে তার শক্তি বাড়াবে। যেহেতু এই প্রজেক্টটা লম্বা সময় ধরে বাস্তবায়িত হবে, ফলে চীন ওই সীমান্তের কাছাকাছি অবস্থানে কি কি কর্মকাণ্ড করবে, এটা নিয়ে তাদের গভীর টেনশন। অনেকে মনে করেন এর মধ্য দিয়ে চীন সেখানে সৈন্য সমাবেশ ঘটাতে পারে, লালমনিরহাটকে তাদের বেজ স্টেশন বানাতে পারে, বিমানবন্দর চালু করে। এরকম নানা রকম আশঙ্কা ভারতের মধ্যে। এই কারণে ভারত বরাবর এই তিস্তা বহুমুখী প্রকল্প, সেই প্রকল্পের বিরোধী। শেখ হাসিনার শেষ দিকে যখন ভারত সফরে গিয়েছিল নির্বাচিত হওয়ার পর, তখন তিনি আশ্বাস দিয়েছিল যে না, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে ভারত, কিন্তু তার আগে বরাবর কিন্তু চীন করবে, এরকম একটা মৌখিক আশ্বাস আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং চীনের বিভিন্ন টিম সেখানে গেছে, চীনের রাষ্ট্রদূত ওই এলাকা পরিদর্শন করেছে এবং চীনের যথেষ্ট আগ্রহ আছে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে যে 2016 সালে সমীক্ষার মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়, 2023 সালের একটা রিপোর্ট তৈরি হয়। সেখানে এই প্রকল্পের মধ্যে আছে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তা নদীর গভীরতা বৃদ্ধি করা এবং নদীর দুই পাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা হবে। এটা ভাঙন রোধ হবে, গভীরতা বৃদ্ধি করে এখানে পানি ধারণ মানে করতে পারবে, যাতে সেচ সুবিধা হয়। এর ফলে পুরো উত্তরাঞ্চলের কৃষি একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলেও আশা করে বাংলাদেশ। কিন্তু ওই যেহেতু ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা, সেখানে চীনের কোনো তৎপরতা চলুক এটা চায় না। তো এটা নিয়ে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছিল যখন নাকি চীনের মৌখিক আশ্বাস দেওয়া হলো, চীন বারবার সেখানে পর্যবেক্ষণ করলো, জরিপ করলো, অনেক কারিগরি
কাজগুলো সম্পন্ন করলো, তখন শেখ হাসিনা যখন বললো যে না এটা ভারত করবে, তখন চীন এতই মনোকষ্ট হয়েছিল তাদের যে যখন চীন সফরে গেল শেখ হাসিনা, তখন কিন্তু সেই ধরনের উষ্ণ অভ্যর্থনা পায়নি চীন। এবং 5 দিনের সেই চীন সফর 4 দিনের 3.5 দিনের মাথায় চলে আসে চীনের প্রেসিডেন্ট শুধুমাত্র 2 প্রধানমন্ত্রীর মধ্যে কিছু এমওই, মানে অযৌক্তিক কিছু এমওই স্বাক্ষর করেছিল, সেখানে কয়েক মিনিটের জন্য উপস্থিত ছিল। মানে শীর্ষ 2 নেতার মধ্যে কোনো বৈঠক পর্যন্ত হয়নি। এইটা শেখ হাসিনাকে দারুণভাবে অপমানিত করেছে এবং বুঝতে পারলো যে কি কারণে ঘটনাটা। তিনি দ্রুত সফর শেষ করে চলে আসেন এবং তারপরে তো পতন। এখন এই পতনের পর ইউনূস সরকার যেমন বারবার চীনের কথা বলেছে, কারণ চীনের এই ব্যাপারে যে অভিজ্ঞতা আছে, আগ্রহ আছে, ভারতের তরফে মোটেও এই ধরনের আগ্রহ নেই। কারণ তিস্তার পানি বন্টন চুক্তি যেখানে করছে না, সেখানে তারা কি বাদ দেবে, কি তিস্তার খনন করবে? আর এইরকম ব্যয়বহুল প্রজেক্ট সম্পাদনের ক্ষমতা ভারতের নেই। সুতরাং ইউনূস সরকার যখন আবার তিস্তা নিয়ে চীনের দিকে অগ্রসর হয়, তখন কিন্তু ভারত ক্ষিপ্ত ছিল। এরপর তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে তারেক রহমানের সরকারও সেই আগ্রহ দেখাচ্ছে এবং চীনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়ে রীতিমতো একটা কমিটমেন্ট পর্যন্ত করছে এবং ধারণা করা যায় যে তারেক রহমান যখন চীন সফর করবেন সেই ব্যাপারে একটা চুক্তি স্বাক্ষর হবে। ফলে এটা ভারতের আপাতত মনোকষ্ট হলেও ভারত এটাকে ছাড় দিয়ে সে তার অন্যান্য বিষয়গুলো নিয়ে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী। আপাতত বলা যায় যে এই চীনের এই আগ্রহের কাছে এবং বাংলাদেশের এই যুক্তি এবং পদক্ষেপের কাছে রীতিমতো হার মেনেছে ভারত। ভারত এতে আতঙ্কিত। কেন আতঙ্কিত হবে না? আমি ভারতের প্রধানমন্ত্রী হলে মনে করতাম চীন এখন কৌশলগতভাবে ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। 3 দিক দিয়ে যদি ঘিরে ফেলে, এক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর ছাড়া ভারতের আর যাবার কোনো জায়গা নেই। চীনের যে রাজনীতি, চীনের যে প্রোগ্রাম, সেটা যদি আপনারা না বোঝেন, তাহলে এই যে চীন পাকিস্তান মিলে যে একটা নতুন অ্যাক্সিস গড়ে উঠছে, নতুন একটা মানে অক্ষশক্তি গড়ে উঠছে, যেটা ভবিষ্যতের ইতিহাসটা বলবেন যে ইরানে এই যুদ্ধ তার একটা প্রক্রিয়া মাত্র। শুরু হলো ইরান নিয়ে, তবে এর শেষ কিন্তু ইরান দিয়েই হবে না, এটা অন্যদিকে চলে যাবে। চীন মাও সেতুংয়ের মৃত্যুর পরে যে কালচারাল রেভলিউশনের মাধ্যমে যে তারা সময় ক্ষেপণ করলো, সেই সময় ক্ষেপণের পরে তারা অনেকেই মনে করলো চীন এখন গুটিয়ে ফেলছে, শুধু তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের দিকে নজর দেবে, তারা আর এইদিকে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বা পৃথিবীর ভূ রাজনীতিতে তারা কোনো অংশগ্রহণ করবে না, তারা কোনো তৎপরতা দেখাবে না। এটা ছিল অনেকের একটা ভুল ধারণা, যেটা আমেরিকাও এই ধারণা করেছে যে চীনকে আমরা সমস্ত আমাদের জিনিসপত্র বানাতে দেবো, তারা কনজিউমার গুডস বানাবে, আমাদের দেশে আমরা সস্তায় জিনিসপত্র কিনবো, আর চীনের সঙ্গে আমাদের আর চীনের ব্যাপারে আমাদের কোনো ভয় ভীতি নেই, কোনো আতঙ্ক নেই, চীনকে নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নেই। এই যে আমেরিকার যেটা ধারণা ছিল, সুতরাং এই ধারণাটা এখন ভেঙে যাচ্ছে। চীন প্রমাণ করে দিয়েছে যে চীন এখন শুধু সাউথ চায়না সি, প্যাসিফিক মহাসাগরেই চীন ব্যস্ত না। চীনের নজর এখন ভারত মহাসাগরের দিকে, চীনের নজর এখন নজর এখন বে অফ বেঙ্গলের দিকে এবং বাংলাদেশের দিকে। সুতরাং এখন চীন প্রথমে যেটা করলো, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এত উন্নত করলো যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নামে তারা একটা প্রোগ্রাম চালু করলো। পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, ডিফেন্স ডেভেলপ করবে। পাকিস্তানের ডিফেন্স যে কতটা ডেভেলপ হয়েছে সেটা আমরা গত বছরের ভারতের সঙ্গে যে পাকিস্তানের যে 3-4 দিনের একটা খণ্ড যুদ্ধ হলো, সেখানে আমরা বুঝে গেছি চীন কত শক্তিধর। এবং চীন এখন পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড। সকল আবহাওয়া, মানে সকল রকম, মানে ঝড় হোক, বৃষ্টি হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, বসন্ত হোক, চীন পাকিস্তানের সঙ্গে থাকবে এবং পাকিস্তান চীনের সঙ্গে থাকবে। পাকিস্তানে যে ধরনের সরকারই আসুক, ইমরান খানের পরে এখন যে শাহবাজ শরীফের সরকার, আপাত দৃষ্টিতে মার্কিনপন্থী, তারাও কিন্তু চীনের বলয় থেকে বেরোতে পারছে না, কারণ চীন এতভাবে পাকিস্তানকে জাকড়ে ধরেছে। এবং চীনের পলিসি হচ্ছে স্ট্রিং অফ পার্লস, মানে কতগুলো মুক্তোর দানা তারা ভারত মহাসাগর এবং প্যাসিফিক মহাসাগরের ভিতরে ছিটিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের গোয়াদর, এইভাবে তারা অনেকগুলো বন্দর তারা তাদের আয়ত্তে নিয়েছে। তাদের যেটা ভয় যে মালাক্কা ডায়লেমা, যেটা মালাক্কা স্ট্রেট দিয়ে চীনের যে আমদানি রপ্তানি হয় ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখান দিয়ে যে মালাক্কা স্ট্রেট, সেটা বন্ধ হয়ে গেলে চীনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চীন অর্থনৈতিকভাবে মারা যাবে, কোনো তেল পাবে না, কিছুই পাবে না। যেটা আমি আলোচনা করেছি আগে, গোয়াদর বন্দর, বেলুচিস্তান থেকে কারাকোরাম হাইওয়ে দিয়ে চীনের সিনজিয়াং পর্যন্ত যাওয়া, এই যে পরিকল্পনাটা চীন পাকিস্তান মিলে করলো, সেটাকে আরো শক্তিধর করার জন্য চীন চাচ্ছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মিয়ানমার, এই 3টা দেশে তার প্রভাব বিস্তার করা এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝের এই যে মালাক্কা স্ট্রেট, তার নিয়ন্ত্রণ চীনের হাতে রাখা। সেই জন্য চীন কিন্তু সাউথ চায়না সি, সেখানে ফিলিপিন্সের সঙ্গে সংঘর্ষ করছে। পুরো সাউথ চায়না সি এখন চীন দাবি করে বসেছে, সেখানে তারা কৃত্রিম দ্বীপ বানিয়েছে, সেখানে বেইজ বানাচ্ছে।
ওটা নিয়ন্ত্রণে না নিলে এবং তাইওয়ানকে সম্পূর্ণ চীনের নিয়ন্ত্রণে না নিতে পারলে চীন ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।